ছি, এত বড় দামড়ি মেয়ে হয়ে এই মাঝরাত্তিরে জোয়ান পোলার ঘরে ঢুকেছিস? কি নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে! লাজ লজ্জা কি সব গুলে খেয়েছিস? নানুর কথা শুনে লজ্জা ঘৃণায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সেতু। বাকিরাও ততক্ষণে তার দিকে ফিরে থুতু করতে শুরু করেছে। তার পিছনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে বেশ লম্বা চওড়া ফর্সা একটা ছেলে। সাদা গায়ের রং, তার উপর কালো শার্ট। বেশ আকর্ষণীয় লাগছে তাকে। বাম গালের নিচের দিকটায় একটা কাটা দাগ। বাতাসি চুলগুলো এলোমেলো হয়ে আছড়ে পড়ছে কপালে। ভ্রুজোড়া কুঁচকে আছে তার। ঘটনাটা তো তাকে ঘিরেই। তার পাশে দাঁড়িয়ে আছে রুদ্রনীল, সেতুর মামাতো ভাই। সে এগিয়ে এসে বলল, আহা, আগে মেয়েটাকে এমন আজে বাজে কথা বলছো কেন? ওকে কিছু বলার সুযোগ দাও। হতেও তো পারে তোমরা যেটা দেখেছো সেটা সত্যি নয়। তুই থাম রুদ্র। হুঙ্কার ছেড়ে উঠলেন রুদ্রের বাবা মতিউর রহমান। বাড়ির বড় ছেলে তিনি। তার উপর বোন, আর বোনের মেয়েকে তিনি দু চোখে দেখতে পারেন না। বোন তার অমতে বিয়ে করায়। সেখানে সেই মেয়েকে ঘিরেই তো এত কাহিনী। মতিউর রহমান আরও রেগিয়ে বলে উঠলেন, মা নিজের চোখে দেখেছে সে তো আর অজয়কে একসাথে একে অপরকে জড়িয়ে। ছি ছি ছি, আমার তো বলতেও লজ্জা করছে। আগে ওর মা আমাদের বংশের মুখে চুলকানি লাগিয়েছে, এবার মেয়ে ওর মায়ের রাস্তায় হাঁটছে। নির্লজ্জ কোথাকার। পাশ থেকে বলে উঠলেন সর্দার বাড়ির ছোট ছেলে আমজাদ হোসেন। শাড়ির আঁচলে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সেতুর মা। সর্দার বাড়ির একমাত্র মেয়ে রেহানা খানম। পাশে তার মা আনোয়ারা বেগম বসে আছেন। তিনি গরু গম্ভীর আওয়াজে বলে উঠলেন, খামোশ। অনেকক্ষণ থাইকা তোমাগর সবার কথা হুনতাসি, এবার আমি কমু, তোমরা হুনবা। সেতু, এদিকে আসো। সেতু পা টিপে টিপে আনোয়ারা বেগমের সামনে এসে দাঁড়ালো। আনোয়ারা বেগম চশমার কাজ পরিষ্কার করে নিলেন। গম্ভীর আওয়াজে শুধালেন, তুমি এই রাত্রির বেলায় অজয় দাদু ভাইয়ের ঘরে কি করতেছিলা? সেতুর গলা কাঁপছে, কথাও ঠিক করে বলতে পারছে না। সে কাঁপা কাঁপা গলায় বলল, নানু, আমি বুঝতে পারিনি এটা যে ওনার ঘর। সেতুর কথা শেষ হলো না, তার আগেই আমজাদ হোসেনের ভারী হাতের চড় এসে পড়ল সেতুর গালে। সেতু ডাল সামলাতে না পেরে ছিটকে মেঝেতে গিয়ে পড়ল। তখনই কপালের এক পাশটা কেটে তরতর করে চোখের এক পাশ বেয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আনোয়ারা বেগম রাগে চোখে চাইলেন আমজাদ হোসেনের দিকে। আমজাদ হোসেন একপাশে সরে দাঁড়ালেন। আমজাদ, তোমার সাহস হইল কি কইরা? তুমি বাড়ির মেয়ের গায়ে হাত তুললা? তুমি জানো না এবাড়ির পোলারা মাইয়াগোর গায়ে হাত উঠায় না? দুঃখিত আম্মা, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর এই মিথ্যে কথা শোনার মতো ধৈর্য আমার হইল না। আমাকে মাফ করেন। আনোয়ারা বেগম এবার সেতুর দিকে ফিরলেন। হনো মাইয়া, আজ যা করছো, ভবিষ্যতে আর এমন কিছু কইরো না। কেন তুমি দাদু ভাইয়ের ঘরে ঢুকছিলা তা জানবার চাই না। তয় আর যেন না হনি। তুমি ওর আশেপাশেও গেছো। এখন যে যা রুমে যাও। মেলা রাত হয়েছে, সবাই ঘুমাও যায়া। আনোয়ারা বেগম লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। মতিউর রহমানের স্ত্রী সুলতানা বেগম শাশুড়িকে নিয়ে গেলেন। একে একে সবাই সেখান থেকে চলে গেল। রেহানা খানম এসে জড়িয়ে ধরলেন মেয়েকে। অদৃষ্টের লিখন সব আমাগর কপালে শুকনায় রে মা। অঝরে কাছে রেহানা খানম। আর কি বা করবেন তিনি? এতদিন ধরে সব সহ্য করে গেছেন, আজকেও শুধু চুপচাপ দাঁড়িয়ে সব শুনে গেলেন। মেয়ের হয়ে দুটো কথাও বলতে পারলেন না। সর্দার বাড়ির একমাত্র মেয়ে রেহানা খানম, তিন ভাইয়ের নয়নের মণি। গ্রামের সর্দারদের মর্যাদা অনেক, বলা যায় রহিমপুর গ্রামের মাতব্বর তারা। প্রভাব প্রতিপত্তি বিস্তর। সেই সর্দার বাড়ির একমাত্র মেয়ে প্রেমে পড়ল সামান্য এক চাষার ছেলের। এটা মেনে নিতে পারল না তারা। শেষমেশ রেহানা খানম পালিয়ে গেলেন সেই ছেলের হাত ধরে। আনোয়ারা বেগমের স্বামী বড় সর্দার মজিদ মাহমুদ সেই শোকে স্ট্রোক করেন। কয়েকদিনের মধ্যে মারাও যান। বছর তিনেক পরে রেহেনা খানম সেতিকে নিয়ে ফেরেন। সেতুর বাবাও অ্যাক্সিডেন্টে মারা যান। তার চেয়েও রেহেনা খানমকে তাড়িয়ে দিতে পারেননি, থাকতে তো দিলেন বাড়িতে, তবে মেয়ে করে নয়, তাকে ট্রিট করতেন বাড়ির কাজের লোক হিসেবে। রেহেনা খানম ভাগ্যের লিখন বলে সব মেনে নিতে লাগলেন। সেতুও ধীরে ধীরে বড় হতে থাকলো এই বাড়িতেই। আজকের ঘটনাটায় সেতুর দোষ না থাকলেও দোষী হলো সেই। রাতে তখন কারেন্ট ছিল না। সেতুকে মতিউর রহমানের স্ত্রী রাহেলা বেগম ডেকে বললেন, অজয় বাবার ঘরে এই পায়েসের বাটিটা দিয়াই তো। সেতু অবাক হয়ে জিজ্ঞেস করল, এত রাতে কেন মেজো মামি? রাহেলা বেগম রেগে গিয়ে বললেন, এত প্রশ্ন কিসের তোর? যা বলেছি সেটাই কর। সেতুও বিশেষ প্রশ্ন করল না আর। পায়েসের বাটিটা নিয়ে একটা ছোট টর্চ লাইট নিয়ে পা বাড়ালো অজয়ের ঘরের দিকে। অজয় রুদ্রর বন্ধু, এখানে এসেছে ছুটিতে ঘুরতে। ছোট টর্চের আলোয় ভালো করে দেখতে পাচ্ছিল না সেতু।
রুমে ঢুকে দেখেনি অজয় কোথায়। সে ভেবেছিল বাটিটা টেবিলের ওপর রেখে সে চলে যাবে। সে তো পিছন ফিরতেই ধাক্কা খেল অজয়ের সাথে। অজয় তখন বাইরে থেকে ঢুকছিল ভেতরে। সে তো পড়ে যাওয়ার আগে অজয় তাকে ধরে ফেলল। ঠিক এই মুহূর্তেই রাহেলা বেগম লোকজন নিয়ে ঢুকলো ঘরে। কারেন্টও ততক্ষণে চলে এসেছে। সে তো অবাক হলো ভীষণ। সর্বসম্মুখে রাহেলা বেগম দিব্যি সব কথা ঘুরিয়ে দিলেন, এমনভাবে বললেন যেন সে তো নিজের ইচ্ছায় অজয়ের ঘরে ঢুকেছে। কিন্তু সেতির কথা কে বা শুনবে, কেনই বা শুনবে? এ বাড়িতে কেউ তো তাদের সহ্য করতে পারে না, শুধুমাত্র আনোয়ারা বেগম ছাড়া। আনোয়ারা বেগম মেয়ে আর নাতনির ওপর রাগ পুষে রাখতে পারেননি। সবার সামনে রাগঝাগ দেখালেও আড়ালে তিনি তাদের বেশ যত্ন করতেন। তার জন্য ভাই বউদের এত অবহেলা সত্ত্বেও রেহানা খানম পড়েছিলেন এ বাড়িতে। রেহানা খানম সেতুকে নিয়ে গেলেন তাদের ঘরে। সেতু মাকে জড়িয়ে ধরে কাঁদছে। মা ছাড়া একমাত্র নানই ছিল তার আপন। আজকের ঘটনার পর হয়তো সেও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে ভেবেই ডুকরে কেঁদে উঠল সে। রেহানা খানম মেয়েকে বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। তবে তার চোখে ঘুম নেই আজ। কাল কী হবে সেটাই ঘুরছে তার মাথায়। এত সহজে যে এর থেকে বের হতে পারবেন না সেটা তিনি খুব ভালো করে জানেন। রেহানা খানমের ধারণাটা যে ঠিক সেটা প্রমাণিত হলো সকালে খাবার টেবিলে। সেতুকে দেখে আমজাদ হোসেন আর মতিউর রহমান উঠে পড়লেন ভাতের প্লেট ছেড়ে। জানিয়ে দিলেন খাবার টেবিলে বসে এই দুশ্চরিত্রা মেয়ের মুখ দেখলে খাবার গলা দিয়ে নামবে না। সেতুর চোখে পানি ছলছল করছে। কোথায় তার ভুল সেটা যেন সে শত চেষ্টা করে বুঝে উঠতে পারছে না। সেতু কাঁদছে। ঠিক এই সময় কেউ তার কানের কাছে মুখ করে ফিসফিস করে বলল, কাঁদিস না ময়না পাখি, তোর চোখের পানি সহ্য হয় না আমার। তোর মাথা খারাপ হয়ে গেছে অজয়, তুই সেতুকে বিয়ে করবি মানে? কি বলছিস এসব? হাঁটুতে ভর দিয়ে বসে আছে অজয়। তার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে কথাটা বলল রুদ্র। অজয়ের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে বেশ শান্ত হয়ে বলল, যা বললাম সেটার ব্যবস্থা করো। অজয়, তোর মাথা এখন গরম হয়ে আছে, তুই আগে শান্ত হ। ঠান্ডা মাথায় ভাব কি বলছিস তুই। আমার মাথা ঠান্ডাই আছে, আমি ভেবেচিন্তেই কথাটা বলেছি। এখন বলো, বাড়ির সবার সাথে এ বিষয়ে তুই কথা বলবি নাকি আমি বলবো? রুদ্র হতভম্ব হয়ে চেয়ে রইল অজয়ের দিকে। ছেলেটার মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে? কিন্তু তুই সেতুকে বিয়ে কেন করতে চাইছিস? তুই তোকে ঠিক করে চিনিসই না, এই কয়দিন হলো দেখেছিস। কাল রাতে ভুলবশত একটা ঘটনা ঘটেছে, আর আজকে তুই ওকে বিয়ে করতে চাইছিস। তোর মাথায় কি চলছে আমাকে একটু পরিষ্কার করে বলতো। কিছুই চলছে না। ঘটনাটা যখন আমাকে নিয়ে, তখন আমাকেই তো এসবের নিষ্পত্তি করতে হবে। না, করতে হবে না। যা হয়েছে তার জন্য তুমি দায় নও বাবা, সব দোষ ওই মেয়েটার। ঘরে ঢুকতে ঢুকতে বললেন রাহেলা বেগম, ওই মেয়েটাই তো এসেছিল তোমাকে ফাঁসাতে। বোঝো না, বড়লোকের ছেড়ে দেখলে তো আর মাথা ঠিক থাকে না। চেয়েছিল তোমাকে ফাঁসিয়ে তোমার গলায় ঝুলে পড়তে, আর তুমি কিনা ওর পরটায় সহজ করে দিতে চাইছো। বোকা ছেলে। অজয় একটা মুচকি হাসি দিয়ে বলল, বোকা ভাবলে বোকাই চুষ হই, কিন্তু আমি চাই ওকে বিয়ে করতে। এই ঘটনাটার দায়িত্ব শুধু ওর না, আমারও। এখন সব দোষ ওর ঘাড়ে দিয়ে আমি তো পালিয়ে যেতে পারি না। রুদ্র, তুই তোর বন্ধুকে বোঝা, ওর মাথা খারাপ হয়ে গেছে। ওতে ভালো মানুষই দেখাতে গিয়ে নিজের পায়ে নিজেই কোড়াল মারছে। তুমি বা সেতুর নামে অমন আজে বাজে কথা কেন বলছো মেজমা? তুমি ওকে দেখতে পারো না, মানলাম, তাই বলে ওর সামনে এমন করে বলবে? মেয়েটা তোমার কি ক্ষতি করেছে? এমন নিচু মন মানসিকতার পরিচয় দিও না। তুই থাম। ভুল কি বলেছি আমি? ওর যদি এই প্ল্যানই না থাকতো তবে কেন গিয়েছিল রাত বিরেতে অজয়ের ঘরে? যে কারণেই যাক, ও যখন গিয়েছিল তখন তো অজয় ঘরে ছিল না। আমি তো সব শুনেছি অজয়ের কাছে। ও যদি উল্টাপাল্টা কোনো চিন্তা থাকতো তবে নিশ্চয়ই ও যাওয়ার জন্য সেই সময়টা বেছে নিত যখন অজয়ের ঘরে থাকবে। কিন্তু ও কি তা করেছে? সব ওর প্ল্যান। তুই চিনিস না ওকে। আর চেনার দরকার নেই মেজমা, যেটুকু চিনেছি ওটাই যথেষ্ট। বিরক্ত হয়ে বলল রুদ্র। রাহেলা বেগম বিড়বিড় করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। রুদ্র আবার অজয়ের কাছে গেল। তুই হটকারিতার বসে কোনো সিদ্ধান্ত নিস না, আমি সাবধান করছি তোকে। এমন নয় যে সে তুমি খারাপ, ও যথেষ্ট ভালো মেয়ে। কিন্তু বিয়েটা ছেলে খেলে নয় অজয়, যে ঝোঁকের বসে করে পরে পস্তাবি। তোর বাবা মা কি রাজি হবে তোর এই সিদ্ধান্তে? সেটা ভেবেছিস একবারও? এসব নিয়ে ভাবিস না, আমি সব সামলে নেব। দেখ, যা ভালো বুঝিস তাই কর। হাল ছেড়ে দিল রুদ্র। অজয়কে বোঝানো তার দ্বারা সম্ভব নয়। বেরিয়ে গেল সে রুম ছেড়ে। অজয় ফোন বার করে ডায়াল করলো তার মায়ের নাম্বারে।
তুমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছো তুমি সেতুরে বিয়ে করবার চাও? আনোয়ারা বেগম গম্ভীর আওয়াজে শুধালেন। অজয় মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে বলল, জি নানু, আমি ভেবেচিন্তে বলছি। আর তোমার আব্বা আম্মা, হেরা কি আমার সেতুরে মাইনা নিব? অগর মতামত নেওয়ানের দরকার। আমি মায়ের সাথে কথা বলেছি, মায়ের এতে আপত্তি নেই। আর তোমার আব্বা, তার মতামতের কোনো প্রয়োজন নেই। আমার জীবনের সব সিদ্ধান্ত আমার মাই নেয়। আর যখন কোনো আপত্তি নেই তখন ভেবে নিন আমার দিক থেকে সবাই রাজি। আব্বার সিদ্ধান্তের দরকার নাই মানে? পরে যদি হে কোনো ঝামেলা করে? আমি তো শুনছি তোমার বাপ মেলা বড় ব্যবসায়ী, হের চেনা জানা অনেক। আমাগরে পরে যদি বিপদে ফেলে তখন? মতিউর রহমান সন্দিহান গলায় প্রশ্ন করলেন। আর চিন্তা সেতুকে নিয়ে নয়, তার চিন্তা নিজেদের নিয়ে। অজয় মুচকি এসে বলল, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। মতিউর রহমান আরও কি বলতে যাচ্ছিলেন, আনোয়ারা বেগম তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন। অজয়ের দিকে চেয়ে বললেন, ঠিক আছে, তাইলে তোমার মারে আসতে কও এই বাড়িতে। হের উপস্থিতিতে বিয়া হইব তোমাগো। বিয়া হইব মানে কি বলতেছেন আম্মা? পোলাটা কইল আর আপনিও রাজি হয়ে গেলেন? আমগর সেতুর সাথে এই পোলারে মানায়? কোথায় সে শহরের সুন্দর শিক্ষিত বড়লোক ঘরের পোলা, আর কোথায় আমাগর সেতু? আসমান জমিন ফারাক দুজনের মধ্যে, তাও আপনি রাজি হইতেছেন? তড়িঘড়ি করে বলে উঠল রাহেলা বেগম। তার যেন কিছুতেই সহ্য হচ্ছে না, সে তো এত বড় বাড়ির বউ হবে। তিনি তো ভেবেছিলেন তার মেয়ে মালিহার সাথে তিনি অজয়ের বিয়ে দিবেন। সেদিন যখন তিনি সেতুকে অজয়ের রুমে পাঠানোর প্ল্যান করেন তখন সেখানে রুদ্র ছিল। রাহেলা বেগম চেয়েছিলেন রুদ্রের সাথে সেতুর অপবাদ লাগাতে, কিন্তু তার দুর্ভাগ্য, রুদ্র সেতু আসার আগে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর অজয় তখন রুমে ঢুকেছিল। রেহানা খানও এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিলেন। তার যে অজয়কে অপছন্দ তা নয়, কিন্তু তিনি চান না মেয়ের অমতে তার বিয়ে দিতে। তিনি আনোয়ারা বেগমের দিকে চেয়ে বললেন, কিন্তু আম্মা, সে তোর মতামতটা যদি? ওর আবার মতামত কিসের? রেহানা খানমের কথার মাঝে হুঙ্কার ছাড়লেন মতিউর রহমান। আকাম ঘটানোর আগে মনে ছিল না? এখন আমরা ওর জন্য যা ঠিক করব ওরে সেটাই মেনে নিতে হইব। তুমি থামো মতিউর। আনোয়ারা বেগম শাসন করলেন ছেলেকে। অবশ্যই তার মতামতের প্রয়োজন আছে। সংসারটা সেতু করব, তুমি না। তাই চুপচাপ ওইখানে দাঁড়াই থাকো। আমি তো এখানে উপস্থিত আছি, আমি বুঝবো কি করণ লাগবো। সেতু, তোর এই বিয়েতে আপত্তি আছে? সেতু থতমত খেয়ে গেল। কি জবাব দেবে সে সবার সামনে? সবাই এখন ওর মুখের দিকে তাকিয়ে আছে। অজয়ও। অজয়ের দৃষ্টি সোজা ওর চোখের দিকে। লজ্জায় লাল হয়ে উঠল সেতু। আনোয়ারা বেগম গুরুগম্ভীর আওয়াজে আবার বলে উঠলেন, কি হইল, কথা কও না কেন? অজয় দাদু ভাইরে বিয়ে করতে কোনো আপত্তি আছে তোমার? সেতু মাথা নিচু করে ফেলল। ধীরে ধীরে ডানে বায়ে মাথা নাড়ালো সে। আনোয়ারা বেগম মুচকি এসে মনে মনে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। রাহেলা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন যেন। ভেবেছিলেন সেতু রাজি হয়তো রাজি হবে না, কিন্তু তার এই আশায় পানি ঢেলে দিল সে। তোমার আমায় বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? সে তো আনমনের ছাদের পাশ ধরে হাঁটছিল। পেছন থেকে অজয় এসে যে কখন তার পাশে দাঁড়িয়েছে সে টেরও পায়নি। অজয়ের গলার আওয়াজে সে পিছনে ঘুরে চাইল। উত্তর দিলে না যে। সে তো কী বলবে বুঝতে পারে না। থেমে থেমে উত্তর দেয় সে, মা নানু রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। অন্যের পছন্দ কেন? তোমার কি আমাকে পছন্দ নয়? অজয়ের প্রশ্নে দ্বিধায় পড়ে সেতু। দ্বিধান্বিত হয়ে মাথা নাড়ায় সে। অজয় একটু ঝুঁকে পড়ে সেতুর দিকে। সেতু লজ্জায় গুটিয়ে এলো। তার মানে তোমারও আমাকে পছন্দ? বেশ বেশ, শুনে খুশি হলাম। তাহলে বিয়েতে তোমার কোনো আপত্তি নেই, তাই তো? সেতু কোনো মতে অপুর নিজ মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে পালিয়ে গেল সেখান থেকে। অজয় হাসে সেতুর কাণ্ডে। রুদ্র অস্থির হয়ে পায়চারি করছে ঘরময়, আর থেকে থেকে বিড়বিড় করছে। অজয় ঘরে ঢুকে ওকে এই অবস্থায় দেখে অবাক হলো। এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখতেই চমকে উঠল রুদ্র। অজয় জিজ্ঞেস করল তাকে, কি রে, এমন করছিস কেন? কিছু হয়েছে? রুদ্র অসহায় মুখে চাইল তার দিকে। অজয় গম্ভীর মুখে বলল, কথা বলছিস না কেন? বল কি হয়েছে? দোটানায় পড়েছি আমি। কিসের দোটানা? খুলে বল কি হয়েছে। রুদ্র কিছু ভাবল, তারপর অজয়কে প্রশ্ন করল, আচ্ছা ধর, তোর যদি কখনো এমন সিচুয়েশন আসে, হয় বন্ধুত্ব নয়তো ভালোবাসা, যে কোনো একটাকে চুজ করতে পারবি, তখন কি করবি তুই? কি বেছে নিবি? অজয় কিছুক্ষণ একদৃষ্টিতে রুদ্রের দিকে চেয়ে রইল, যেন সে বুঝতে পেরেছে রুদ্রের কথার অর্থ। একটু দম নিয়ে অজয় বলল, আমার মন যেটা বলতো
সেটাই করতাম আমি। কি বলে তোর মন? কোনটা চাইতো সে? ভালোবাসা নাকি বন্ধুত্ব? অজয় উত্তর দিতে পারে না। কি বলবে সে রুদ্রকে? তাকে ছেড়ে সেতুকে বেছে নিতে? রুদ্র যে সেতুকে ভালোবাসে এটা অজয় কখনো বুঝতে পারেনি। পারলে সেতুকে সে বিয়ে করতে চাইতো না। অজয় তো সেতুকে প্রথম দেখেই প্রেমে পড়েছিল। যখন এমন দুর্ঘটনা হলো তখন অজয় কিছু না ভেবে সেতুকে বিয়ের প্রস্তাব দেয়। খুশি ছিল অজয়, কিন্তু সে টের পায়নি তার এই খুশি যে তার প্রিয় বন্ধুর যন্ত্রণার কারণ। তাহলে সে কখনো এটা করত না। অজয় রুদ্রের সামনে গিয়ে দাঁড়ালো, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি প্রশ্ন করল তাকে, তুই কি সেতুকে ভালোবাসিস? অজয়ের প্রশ্নে রুদ্র বিচলিত হলো না, কোনো জবাবও দিল না। শুধু পলক্ষীন চোখে চেয়ে রইল অজয়ের মুখ পানে। অজয় আবার বলে উঠল, সে তো জানেই কথা। আমার যতদূর মনে হয় ও জানে না। তোর উচিত ছিল ওকে জানানোর। যাই হোক, টেনশন করিস না। আমি বলে দেব আমি সেতুকে বিয়ে করতে চাই না। সেতুর সাথে আমি তোর বিয়ে দেব। রুদ্র ম্লান হাসল। অজয়কে বলল, এটা হওয়ার নয়। তুই আমার বাবাকে চিনিস না। সে কখনো সেতুর সাথে আমার বিয়ে দেবে না। আর আর সে তো নিজেও রাজি হবে না আমাকে বিয়ে করতে। কেন? অজয়ের এই প্রশ্নে চুপ করে গেল রুদ্র। রুদ্র জবাব না পেয়ে অজয় ফের জিজ্ঞেস করল, তোর ভালোবাসাটা কি একতরফা রুদ্র? রুদ্র মৃদু মাথা দোলালো। অজয় একটা দীর্ঘশ্বাস ফেলল। হতাশ লাগছে তার। তাহলে এখন কি করবি? সে তোকে জানাবি যে তুই ওকে ভালোবাসিস? না। কেন? ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তার মানে ওর মনে আমাকে নিয়ে কিংবা কাউকে নিয়ে কোনো রকম কোনো অনুভূতি নেই। ইনফ্যাক্ট তোদের এই বিয়েটা হলে সবাই খুশি হবে, কারো কোনো আপত্তি নেই। সেখানে আমি ঢুকায় সবার খুশি নষ্ট করতে পারি না। তার থেকে বরং যা হচ্ছে সেটাই হোক। কিন্তু তুই তো কষ্ট পাবি। তোকে আঘাত করে আমি তো খুশি থাকতে পারবো না রুদ্র। রুদ্র ম্লান হেসে জড়িয়ে ধরে অজয়কে। প্রথম প্রথম একটু খারাপ লাগবে, তবে সময়ের সাথে সাথেই সব ঠিক হয়ে যাবে। দুঃখ হোক কিংবা সুখ, কোনোটাই তো চিরস্থায়ী নয়। তার থেকে বড় কথা, তুই খুশি থাকলে আমিও খুশি। মন ভোলানো কথা বলছিস তুই। আমি জানি তুই কতটা কষ্ট পাচ্ছিস। না রে, মন ভোলানো নয়, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। ওকে চোখের সামনে না দেখলে আস্তে আস্তে আমার এই ফিলিংসটা শেষ হয়ে যাবে একদিন। তুই যা, আন্টি আসবে কাল তোদের বিয়ের কথা বলতে। এখন কত কাজ বলতো। রুদ্র চোখের পানি মুছে নিল। অজয় চেয়েও আর কিছু বলতে পারল না তাকে। বেরিয়ে গেল সে রুম থেকে। অজয়ের মা এসেছে আজ। আনোয়ারা বেগমের সাথে কথাও হয়েছে অজয় আর সেতুর বিয়ে নিয়ে। দুদিন পর ছোট করে ঘরোয়া আয়োজনে বিয়ে হবে তাদের। আজ অজয় সেতুকে শপিংয়ে নিয়ে যাবে। আমজাদ হোসেনের মেয়ে তৃপ্তি, সেতু, অজয় আর রুদ্র রেডি হয়ে গাড়িতে উঠে বসল। অজয় আর সেতু সামনে, তৃপ্তি আর রুদ্র পেছনে ছিটে বসল। তৃপ্তি বেশ হাসি খুশি আর প্রাণ চঞ্চল একটি মেয়ে। মুখে তার সবসময় হাসি লেগেই আছে। এই বাড়িতে সেতুর একমাত্র বন্ধু সে। বাড়িতে যখন কেউ তাকে কটু কথা বলতো, অপমান করত, সেতু যখন লুকিয়ে লুকিয়ে কাঁদত, তখন একমাত্র তৃপ্তি ছিল যে তাকে সামলাতো, তাকে হাসাতো। সেতু নিজেও তৃপ্তিকে ভীষণ ভালোবাসে। দুজনের বয়সের মাঝে খুব বেশি পার্থক্য নেই। তৃপ্তি সেতুর চেয়ে কয়েক মাসের বড়। সেই হিসেবে সেতু তাকে আপু বলে ডাকে। তৃপ্তি গাড়িতে বসিয়ে অজয়কে বলল, ভাইয়া একটা গান প্লে করো তো। অজয় গান প্লে করলো। তৃপ্তি নাক মুখ কুচকে বলল, ই, কেউ কি ছ্যাঁকা খাইছে? এমন গান দিছো কেন? একটা রোমান্টিক গান দিন তো। তুমি তবে বলো কোন গানটা দিব। ইস, ভাইয়া দেখি একটু রোমান্টিক না। এমন চললে কিন্তু আমি আমার বোনকে আপনার কাছে দিব না। অজয় মৃদু হাসল। তার ভীষণ অস্বস্তি হচ্ছে, সংকটবোধ হচ্ছে। গাড়িতে রুদ্র আছে, তার সামনেই সব। রুদ্র যদিও আরও বেশি কষ্ট পায়, এসব ভেবে সে কেমন গুটিয়ে রইল। কিন্তু তাকে আশ্চর্য করে রুদ্র বলে উঠল, ঠিক বলেছিস, বিয়ে হতে যাচ্ছে। এই সময় কোথায় রোমান্টিক রোমান্টিক গান শুনবে? শিখবে কিভাবে প্রেম করতে হয়। তা না করে বেকা ছেঁকা খাওয়া গান শুনছে। ওই ভালো কোনো গান দিত। ও যে একটা গান আছে না, আরে আতিফ আসলামের ওই গানটা, কি যেন নাম। তৃপ্তি চপ করে বলে উঠল, ক্যাসে বাতায়ে কেউ তুচকো চাহে, এরা বাতা না পায়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওইটা দিয়ে। আমার পছন্দের গান এটা। তৃপ্তির কথা শুনিয়ে রুদ্রকে রাগানোর জন্য বদমাইশি করে বলল, তাহলে থাক, দিতে হবে না। কেন? কারণ তোর পছন্দের ওপর আমার একটুও ভরসা নেই। তোর পছন্দ মানেই ভেজাল। ওটা না, অন্য কোনো গান দে। রুদ্র কথায় তৃপ্তি রাগে ফুঁসছে। রুদ্র অন্যদিকে ফিরে শীষ বাজাতে লাগলো। তার কাজ ছিল খেপিয়ে দেওয়া, সেটাই করেছে। এখন রাগ করুক আর গাল ফোলাক, তাতে ওর কি? রুদ্র ভাইয়া, ভালোই ভালোই বলছি, ড্রেসটা আমায় দিয়ে দাও, নইলে ঘুষি মেরে তোমার নাক আমি ফাটিয়ে দেব।
কোমরে হাত গুজিয়ে আদেশের সুরে বলল তৃপ্তি। শপিং মলে ঢুকে যেই না তৃপ্তি একটা ড্রেস পছন্দ করেছে, অমনি রুদ্র তার হাত থেকে ড্রেসটা কেড়ে নিল। নাক কুচকে বলল, পছন্দ করে আর জিনিস পাইলি না? এটা পরলে তোকে একদম বাদরের মতো লাগবে। শুনি তো রেগে আগুন তৃপ্তি। শপিং মলের মধ্যে দুটোতে ছোটাছুটি শুরু করে দিয়েছে। অজয় আর সে তো সামলাতে পারছে না তাদের। অজয় ধমক দিয়ে উঠল রুদ্রকে, এই কি করছিস তুই? দিন দিন কি বাচ্চা হয়ে যাচ্ছিস? ও ড্রেসটা ফেরত দে। অজয়ের ধমক খেয়ে রুদ্র সেটা তৃপ্তির হাতে দিল। তৃপ্তি একটা ভেঙচি কেটে সেতুর কাছে গিয়ে আবার মনোযোগ দিল ড্রেস বাছাইয়ে। অজয় রুদ্রর কাছে গিয়ে বলল, সত্যি বলতে তোকে আজ সাথে করে নিয়ে আসতে চাইনি। ভেবেছিলাম ওকে আর আমাকে দেখলে তুই কষ্ট পাবি, মন খারাপ করবি, কিন্তু আসার পর আমার ধারণা বদলেছে। তুই সত্যি অনেক স্ট্রং রুদ্র। রুদ্র একটু হেসে বলল, ভাগ্যিস স্ট্রং, নইলে কি হতো বলতো? স্যাকা খেয়ে এতক্ষণে কেঁদে ভাসাতাম। বলেই জোরে হেসে উঠল সে। অজয় তার কাঁধে হাত রাখল। জোর করে হাসছিস তাই না? ভেতরে ভেতরে তো ঠিকই কষ্ট পাচ্ছিস। এমন এক সিচুয়েশনে পড়েছি আমি, না পারছি তোকে ভালো রাখতে, না পারছি নিজেকে বোঝাতে। এত গিল্টি ফিল হচ্ছে। চুপ, কিসের গিল্টি ফিল হচ্ছে? কি করেছিস তুই? তুই কোনো ভুল করেছিস? কোনো অন্যায় করেছিস? না তো, তবে কি জন্য গিল্টি ফিল হচ্ছে তোর? জানি না রে, এখন বারবার মনে হচ্ছে তোর বাড়িতে না এলেই বরং ভালো হতো। কোন কক্ষণে যে সেদিন তোদের সাথে আসতে গেলাম। অজয়, তুই কিন্তু এবার মার খাবি আমার হাতে। এসব কি বলছিস তুই? দেখ, ভাগ্যে যেটা লেখা ছিল সেটা হয়েছে, আর হবেও। তুই কিংবা আমি কেউ বদলাতে পারবো না। শোন অজয়, এসব বলে তুই পালিয়ে যাস না যেন। আমার কথা ভেবে সেতুকে ছেড়ে দিস না অজয়, ও ভীষণ কষ্ট পাবে। আমায় কথা দে তুই। অজয় রুদ্রর বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখল। কথা দিলাম তোকে, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। জীবনের শেষ নিঃশ্বাস অবধি ওর সাথে থাকবো আমি। রুদ্রের মুখে হাসি ফুটে উঠল। স্বস্তি পেলাম তোর কথায়। ওদিক থেকে তৃপ্তির ডাক দিলে ওদের, দুই বন্ধু ওখানে কি করছো? এদিকে এসো জলদি, নইলে কিন্তু দোকানের সব ড্রেস নিয়ে তোমাদের নামে বিল করে এখান থেকে চলে যাব। তখন বুঝবে মজা। এদিকে এসো। তৃপ্তির হাঁক পেয়ে দুজন সেদিকে গেল। বেয়ান আসবো? রাহিলা বেগমের কণ্ঠস্বর ভেসে আসতেই অজয়ের মা পারভিন সুলতানা সেদিকে হাসি মুখে চাইলেন, জি বিয়ান, আসুন আসুন। অনুমতি পেয়ে ঘরে ঢুকল রাহিলা বেগম। বেডের উপর গিয়ে বসে পড়লেন তিনি। তা বিয়ান, বিয়েতে যে রাজি হলেন, শুনেছেন কেন আপনার ছেলে মেয়েটাকে বিয়ে করতে চায়? ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি প্রশ্ন করল রাহিলা বেগম। অজয়ের মা হাসি মুখে উত্তর দিল, ছেলে আমায় বলেছে মেয়ে তার পছন্দ, আর ছেলের পছন্দ মানেই আমার পছন্দ বিয়ান। আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই। অজয়ের মায়ের উত্তরটা বিশেষ পছন্দ হলো না রাহিলা বেগমের। তিনি নাকমুখ কুঁচকে বলে উঠলেন, ও আবার কেমন কথা বিয়ান? যে মেয়েকে ঘরের বউ করে তুলতে চান, তার স্বভাব চরিত্র কেমন সেটা জানতে চান না? না বিয়ান, আমার ছেলের পছন্দের উপর আমার ভরসা আছে। আমি জানি ও যেমন তেমন মেয়ে বিয়ে করবে না। তাও একটু জেনে নিন বিয়ান, বলা তো যায় না। এবার হয়তো আপনার ছেলের সিদ্ধান্তটা ভুল। যে মেয়েকে ঘরের বউ করতে চাইছেন, তার স্বভাব চরিত্র তো ভালো না। তার প্ল্যানেই তো আজকে বিয়েটা হচ্ছে। বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বললেন রাহিলা বেগম। অজয়ের মা সেভাবে কান দিলেন না। তিনি মুখে হাসি রেখেই জবাব দিলেন, তাই বুঝি বিয়ান? তবে তো বলতে হয় মেয়ে বেশ বুদ্ধিমতী। আমার ছেলের মতো হীরের টুকরোকে বেছে নিয়েছে ফাঁসানোর জন্য। এমন বুদ্ধিমতী বৌমা তো খুঁজছিলাম বিয়ান এতদিন। কি কপাল দেখুন তো, কোনো কষ্ট না করে মনের মতো বৌমা পেয়ে গেলাম, বলে হেসে উঠলেন তিনি। রাহেলা বেগমের মুখটা শুকিয়ে গেল একদম। তিনি কোনো কথা না বলেই উঠে দাঁড়ালেন। অজয়ের মা তড়িঘড়ি করে বলে উঠলেন, এ কি বিয়ান, উঠে পড়লেন যে? বসুন না, এই মাত্রই তো এলেন। না থাক, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। কপাল পূর্বে পূর্বে আপনার, আমার তাতে কি? আমার সাবধান করার কথা ছিল, করেছি। বলে গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন রুম থেকে। অজয়ের মা মুখ টিপে হেসে উঠল। তিনি এ বাড়িতে এসে বেশ ভালো করে বুঝতে পেরেছেন রাহেলা বেগমের মতিগতি। তিনি যে চান না সেতুর সাথে অজয়ের বিয়েটা হোক, সেটাও বুঝতে বাকি নেই তার। ওরা চারজন শপিং শেষে বেরিয়ে পড়ল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রাস্তায় ফুচকাওয়ালা দেখে তৃপ্তির জেদ ধরল ও ফুচকা খাবে। রুদ্র তাকে বারণ করলো এসব না খেতে, কিন্তু তৃপ্তিও কম যায় না, সে কারো কথা শুনবে না। রুদ্র নাকমুখ ছিটকে বলল, ইয়াক, ছি, এসব কেউ খায়? তুই জানিস না এই ফুচকা কিভাবে বানায়? ময়লা পানি, বাসি মশলা দিচ্ছে ওতে। পেট খারাপ করবে তোর। করুক, করলে তুমি ওষুধ কিনে দিবা, তাও আমি ফুচকা খেয়েই ছাড়ব। আমিও সব ওষুধ ফষুধ কিনতে পারবো না।
পেট খারাপ করবে তোর, বাথরুমে আসা যাওয়া করবি তুই। তখন বুঝবি ঠেলা, গুরুজনদের কথা না শোনার ফল। কে গুরুজন? কেন? আমি আমি তোর গুরুজন, ভুলে গেছিস? গুনে গুনে 4 বছর 5 মাস 16 দিনের বড় আমি তোর। সম্মান দিয়ে কথা বলবি আমায়। আচ্ছা দাদু, সম্মান দিয়েই কথা বলবো। এবার ফুচকা কিনে দেন প্লিজ। দাদু, পিটানি খাবি তুই? ও মা, কেন? এ না বলে রেসপেক্ট দিতে, তো সেটাই তো করছি। উফ, থামো তো তোমরা, কি শুরু করেছো? সেই বাসা থেকে যখন বেরিয়েছি তখন থেকে ঝগড়া করেই চলেছ। সেতুর ধমকে দুজনেই চুপ করে গেল। অজয় বলে উঠল, আর রুদ্র, তুই বা মেয়েটার পিছনে লাগছিস কেন? ও খেতে চায়, খেতে দে না। খাবে খাক, আমার কি তাতে? অসুস্থ হলে ও হবে, কষ্ট হলে ওর হবে, আমার তো কিছু হবে না। গাছাড়া ভাব নিয়ে বলল রুদ্র। তৃপ্তি ভেঙচি কেটে বলল, ই, এমন করতেছে যেন আমি এর আগে কখনো ফুচকাই খাইনি। তখন কি অসুস্থ হয়েছিলাম? হয়নি তো, তবে এবার কেন হবে? থামো তোমরা, চলো তোমাকে ফুচকা খাইয়ে নিয়ে আসি। অজয়ের কথায় তৃপ্তি বিজয়ের হাসি দিল। যাওয়ার সময় রুদ্রের দিকে ফিরে মুখ ভেঙ্গানি দিয়ে গেল। রুদ্র ভাইয়া, তুমি সেতুকে ভালোবাসো? তৃপ্তির আচমকা প্রশ্নে থতমত খেয়ে গেল রুদ্র। ও কিভাবে জানলো এসব? প্রশ্ন করতে গিয়েও থেমে গেল সে। তৃপ্তির রুদ্রের মুখের দিকে চেয়ে আছে, উত্তরের অপেক্ষায়। রুদ্র থেমে থেমে জিজ্ঞেস করল, তোকে এসব কে বলেছে? কেউ বলেনি, আমি নিজের কানে শুনেছি তোমায় বলতে। তুমি অজয় ভাইয়াকে বলেছিলে। তৃপ্তির সোজাসাপটা উত্তর। রুদ্র একটু দম নিয়ে বলল, যা জানিস ভুলে যা, সে তো এখন অন্য কারো। আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, শুনেছিস, এখন যা। তৃপ্তির দুপা এগিয়ে আবার থেমে গেল, পিছন ফিরে বলল, ওপরওয়ালা যা করে ভালোর জন্য করে, তাই না ভাইয়া? তৃপ্তির এমন কথাই রুদ্র ভ্রুকুচকে বলল, হঠাৎ এমন বলছি যে? না, এমনি, বলেই ছুটে বেরিয়ে গেল সে। রুদ্র সেদিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। 4 দিন পর অজয় আর সেতুর বিয়ে। পুরোদমে বিয়ের তোড়জোড় চলছে। আনোয়ারা বেগম কোনো কিছুর কমতি রাখছে না। যদিও তার ছেলেদের সব ঠিক পছন্দ হচ্ছে না, তারা আয়োজনে অংশেও নিচ্ছে না। যতটুকু বা করলেই নয়, ততটুকুই করছে। আনোয়ারা বেগম এক বিকেলে অজয়ের মাকে ডেকে পাঠালেন। ডেকেছিলেন বড় মা। আনোয়ারা বেগম হাসি মুখে জবাব দিলেন, হ, আসো আসো, ভেতরে আসো। তা এইখানে কোনো অসুবিধা হইতেছে না তো? না না বড় মা, আপনি থাকতে আবার কিসের অসুবিধা? হ, কিছু হইলে আমারে কইবা, দ্বিধা করবা না। জি, যে কথা কইবার জন্যে ডাকলাম তোমারে, হনো। আমার সেতু ডায়েরি তো তোমারে দেয়া দিতেছি, ওর কোনো অযত্ন তুমি কইরো না মা। কোনো সমস্যা হইলে আমারে কইও, আমি যতদিন বাইচে আছি অগর সবর সুবিধা অসুবিধা আমি দেখমো। উনি মারা যাওয়ার আগে আমার হাত দুখান ধরে আমারে কইয়া গেছিল, আমার মাইয়া আর তার বাছাডারে তুমি দেখা রাখো আনোয়ারা। উনি তো চইলা গেলেন, এত বড় দায়িত্ব আমারে দিয়া খেলেন। 2 দিন এ বাড়িতে থাইকা কিছু তো বুঝছো। আমার 2 পোলা বিশেষ সুবিধার না, আমি না থাকলে অগরে কেমন যে দেখবো আমার জানা আছে। আমার মায়াডারে তো না খায়ে মায়েরা ফেলবো। আমি চাই আমার নাতনিটার অন্তত একখান গতি যেন করতে পারি। দম ছাড়লেন আনোয়ারা বেগম। অজয়ের মা আনোয়ারা বেগমের হাত ধরে আশ্বস্ত করে বললেন, আপনি চিন্তা করবেন না বড় মা, আমি কথা দিচ্ছি আপনাকে, আমার ছেলে কেমন তা আমি জানি। ও সেতু মায়ের কোনো অযত্ন করবে না, এইটুকু ভরসা আপনি রাখতে পারেন ওর উপর। জানি রে মা, দাদু ভাই যে কেমন তা আমি এতদিনে একটু হলেও বুঝতে পারেছি। দাদু ভাই বড় ভালো ছেলে, এর জন্যই তো আমি তারে সেতুরে দিবার জন্য রাজি হয়েছি। স্বস্তির নিঃশ্বাস নিলেন পারভিন বেগম। রাহেলা বেগম ঘর থেকে বের হওয়ার আগে সতর্ক দৃষ্টিতে চারপাশে পরখ করে নিলেন। না, কেউ নেই আশেপাশে। পা বাড়ালেন তিনি। চুপি চুপি গেলেন রুদ্রের ঘরে। তার হাতে একটা সালোয়ারটা রাখলেন রুদ্রের বেডের ওপর। যেভাবে এসেছিলেন সেভাবে বেরিয়ে গেলেন রুম থেকে। সেতু বিকেলে ছাদে উঠল জামা কাপড় তুলতে। অজয় তখন ছাদে ছিল, সেতু তা খেয়াল করেনি। পেছন থেকে অজয় তাকে ডাকল, সেতু, এদিকে এসো। অজয়ের কণ্ঠে চমকে পিছন ফেলল সেতু। লজ্জা পেল বেশ অজয়ের মুখে নিজের নাম শুনে। ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো তার পাশে। অজয় পকেট থেকে একটা ছোট বাক্স বের করলো। সেতুর দিকে চেয়ে বলল, হাত দাও। সেতু কিছু বুঝতে না পারে চেয়ে রইল অজয়ের মুখ পানে। অজয় তার হাতটা ধরে নিজের হাতের মুঠোয় নিল। অজয়ের স্পর্শ পেতেই সেতু লজ্জায় গুটিয়ে গেল। দেখে তো পছন্দ হয় কিনা। অজয়ের কথা শুনে সেতু তার হাতের দিকে চাইল। ধূসর রঙের একটা ছোট বক্স তার হাতের মুঠোয়। সেতু খুলল সেটা। ভেতরে একটা পেন্ডেন্ট। পছন্দ হয়েছে? সেতু মাথা দুলিয়ে জবাব দিল, হ্যাঁ। অজয় সেটা নিল।
পরিয়ে দেওয়ার জন্য এগিয়ে গেল সেতুর দিকে। সেতু লজ্জায় দুপা পিছিয়ে গেল। অজয় মুচকি হাসে। সেতুর হাত ধরে আবার নিয়ে আসে নিজের কাছে। পরম যত্নে পেন্ডেন্টটা পরিয়ে দেয় তার গলায়। সেতুর কাঁধে হাত রেখে কানের কাছে ফিসফিস করে বলে, তোমায় অর্ধেক নিজের করে নিলাম, বাকিটা বিয়ের দিন করে নেব। সেতু লজ্জা পায় ভীষণ। দৌড় দেয় অজয়ের হাত ছেড়ে। নিজের ঘরে এসে দরজা আটকে দিল সেতু। কি অদ্ভুত অনুভূতি! এমনটা আগে কখনো হয়নি তার। আচ্ছা, এই অনুভূতি কেন হচ্ছে তার? সে কি তবে অজয়ের প্রেমে পড়ে গেল সত্যি? কি জানি। তবে যাই হোক, তার বেশ ভালোই লাগছে। যতটা সুখ সে আশা করেছিল তার থেকেও কয়েক গুণ বেশি সুখ এখন পাচ্ছে। কি জানি বিয়ের পর কি হবে। সবকিছু এমনই থাকবে তো? ভয় হয় সেতর। তার কপালটা তো জন্ম থেকেই খারাপ। ভালো কিছু খুব কমই পেয়েছে সে জীবনে। অল্পতেই খুশি সে। কিন্তু কথায় বলে না যে অল্পতেই খুশি, তার সে অল্পটুকু মেলে না। সেতুর মা দরজা ধাক্কায়। সেতু, মা দরজাটা খোল। দরজা আটকে কি করছিস? সেতু তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। সেতুর মা মেয়ের লাল টুকটুকে গাল দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে তোর? এমন লজ্জায় লাল হয়ে আছিস কেন? মায়ের প্রশ্নে সেতু থতমত খেয়ে যায়। মা কিভাবে বুঝলো সে যে লজ্জা পাচ্ছে? মায়েরা কেন সব বোঝে? সেতু আড়াল করার চেষ্টা করলো। কই, কিছু তো হয়নি তো মা। সত্যি কিছু হয়নি? আমার মন বলছে যে কিছু একটা হয়েছে। বল না রে মা। সেতু পরে মহা বিপাকে। এখন সে মাকে কিভাবে বলবে? আর কি বা বলবে? তার জামাই তাকে উপহার দিয়েছে। ইস, লজ্জা করবে না বুঝি তার? ভেবে আরও লাজুক হয়ে ওঠে সেতু। মায়ের নজরে এইটাও পড়ে যায়। সেতুর মা মুখ টিপে হাসে। জামাইয়ের কথা ভাবছিস বুঝি? তাই তো লজ্জা পাচ্ছে মেয়ে আমার। ধুর, কি যে বলো না তুমি। সেতু মুখ ঘুরিয়ে অন্যদিকে ফেরে। মায়ের থেকে কিছু আড়াল করা যায় না। সেতুর মা মেয়ের কাঁধে হাত রাখেন। দোহাতে মুখ উঁচিয়ে ধরে বলেন, এমনই খুশি থাক মা সবসময়। আমার আর কিছু চাওয়ার নেই। তোর বাবা মারা যাওয়ার পর তো ভুলে গিয়েছিলাম খুশি কি জিনিস, সুখ কেমন। কিন্তু এখন তোকে দেখে পুরনো কথাগুলো মনে পড়ে গেল। মনে পড়ে সেই সুখের কথা যেটা তুই এখন পাচ্ছিস। আমি খুব করে চাই জানিস তো, তোর কপালটা যেন আমার মতো না হয়। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেতু জড়িয়ে ধরে মাকে। সেতুর আজ এঙ্গেজমেন্ট। খুব ছোট্ট করে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। সেতুকে সাজাচ্ছে তৃপ্তি। গেরুয়া রঙের একটা শাড়ি পরা, মাথায় ঘোমটা, তার উপর হালকা মেকআপ। ব্যাস, এতে যেন সেতুকে একদম অপসরী লাগছে। তৃপ্তি নিজের চোখের কাজল দিয়ে সেতুর থুতনিতে লাগিয়ে দিল। এই যে, নজর টিকা লাগিয়ে দিলাম। আর কারো নজর লাগবে না আমার বোনটার। সেতু মুচকি হাসল। বাইরের দরজায় টোকা দেওয়ার শব্দ ভেসে এলো। সাথে কারো গলা খাকিরের আওয়াজ। কে? সেতু আর তৃপ্তি দুজনে একসাথে পিছন ফিরল। দরজায় রুদ্র দাঁড়িয়ে আছে। তৃপ্তি উঠে গেল। কি হয়েছে ভাইয়া, তুমি এখানে? রুদ্র নজর যেন সরছে না সেতুর ওপর থেকে। তৃপ্তি বুঝতে পারল কোথাও যেন কষ্ট হলো তার। কেন হলো সে জানে না। সে তড়ি মেরে রুদ্রর হুঁশ ফেরালো। ভাইয়া, কিছু বলবি? তুমি এখানে কেন? এটা দিতে এলাম। একটা ছোট লাল বাক্স। সেটা তৃপ্তির হাতে দিয়ে চলে গেল রুদ্র। তৃপ্তি সেটা নিয়ে সেতুর কাছে এলো। খুলল বক্সটা। তাতে দুটো চুড়ি সোনার, ওপরে পাথর বসানো। দেখতে খুব সুন্দর লাগছে। এটা কি ভাইয়া কিনেছে? তৃপ্তি প্রশ্ন করল। সেতু বলল, কি জানি, ভাইয়া আবার এসবও কিনতে পারে। আমি তো জানতাম ভাইয়া এসব পছন্দ করে না। যাই হোক, ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। চুড়ি দুটো ভীষণ সুন্দর। দুজনে বসে দেখছিল। ঠিক তখন রুদ্র আবার রুমে এলো। এবার আর দরজায় নক করল না, ডিরেক্ট রুমে ঢুকে গেল। ঢুকে তৃপ্তির হাতে ধরে তাকে দাঁড় করালো। তৃপ্তি ঘাবড়ে গেল। রুদ্র পকেট থেকে একটা গাজরা বের করে তার হাতে পরিয়ে দিল। এটা তোর জন্য বলেই যেভাবে এসেছিল সেভাবেই আবার চলে গেল। দুজনে হতভম্ব হয়ে সেদিকে চেয়ে রইল। তৃপ্তির খুশি দেখে কে? গাজরাটা বারবার নাকের কাছে এনে গন্ধ শুকছে সে। ইস, রুদ্র ভাইয়া এই প্রথম তাকে কোনো গিফট দিয়েছে। সেতু তার কাঁধে হাত রেখে বলল, বাবা, আপু, এটা বুঝি তোমার এত পছন্দ হয়েছে? হয়েছেই তো। পছন্দের মানুষই দেওয়া উপহার পছন্দ হবে না? তাই হয়। মুখ ফুসকে বলে ফেলল তৃপ্তি। সেতু তো অবাক। সে হুট করে তৃপ্তির সামনে গিয়ে দাঁড়ালো। তৃপ্তি তো লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সেতু তার মুখ ধরে নিজের দিকে টেনে নিল। দেখো এদিকে, কি বললে তুমি? তুমি ভাইয়াকে পছন্দ করো? কবে থেকে? আমাকে এতদিন কিছু বলনি কেন? বলিনি, তার কারণ আমি নিজেই জানতাম না রুদ্র ভাইয়ের প্রতি আমার একটা ফিলিংস আছে। বুঝলাম যখন, তখন জানানোর পরিস্থিতি ছিল না। তোকে নিয়ে এত কিছু হয়ে গেল যে জানানোর সুযোগই পেলাম না। সেতু রাগ করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তৃপ্তি কান ধরে তার সামনে গিয়ে দাঁড়ালো। সরি, ভুল হয়ে গেছে বোন আমার। আমার তোকে আগে জানানো উচিত ছিল।
এবারের মতো ক্ষমা করে দে তোর এই বোনটাকে। ঠিক আছে, ক্ষমা করতে পারি, একটা শর্তে। হ্যাঁ বলো, কি শর্ত? গাজরাটা আমায় দিতে হবে, তবে ক্ষমা করতে পারি তোমায়। তৃপ্তির তড়িৎ গতিতে সেটা নিজের দিকে টেনে নিল। মুখটা কাদো কাদো করে বলল, না প্লিজ না, অন্য কিছু চা আমি দেব, কিন্তু এটা না। বোন আমার, এই প্রথমবার তার থেকে কিছু পেয়েছি, সেটাও তুই নিয়ে নিবি? সে তো হেসে বলল, আরে আমি তো মজা করছিলাম, তুমি দেখি সিরিয়াস হয়ে গেলে। আমার কিছু চাই না, এরপর থেকে শুধু আমার থেকে কিছু লুকিও না। লুকাবো না, কথা দিলাম। তৃপ্তি জড়িয়ে ধরল সেতুকে, সেতুও তাকে জড়িয়ে ধরল। এঙ্গেজমেন্ট সন্ধ্যায় হয়ে গেছে, রাত বাজে 10টা। সেতু ছাদে হাঁটাহাঁটি করছে, লজ্জা পাচ্ছে সে একা একাই। এটা ভেবে সে আজ থেকে অন্য কারো নামে লিখিত হয়ে গেছে। পুরোপুরি না হলেও বেশ অনেকটাই। বিয়ে তার 2 দিন পর। মনে পড়ছে অজয়ের সে চাহনি। আংটি পরানোর সময় কেমন করে যেন তাকাচ্ছিল তার দিকে। মনে পড়তে লজ্জায় গুটিয়ে গেল সেতু। ঠিক এমন সময় পেছন থেকে কারো নিঃশ্বাসের শব্দ এলো। পেছন ফিরতেই অজয়কে দেখে সে যেন জমে গেল। সে পালাতে চাইল, কিন্তু পারল না। তার আগেই অজয় তার ওড়না টেনে ধরেছে। লজ্জায় অজয়ের মুখের দিকে তাকাতে পারছে না সেতু। অজয় একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। সেতুর বুকের ধুকপুকানিও দ্রুত বাড়ছে। অজয় সেতুর একদম কাছে চলে এলো। সেতু চোখ বন্ধ করে নিল। অজয় তার সামনে দাঁড়িয়ে পড়ল। এদিকে তাকাও। অজয়ের কথা সেতুর কানে প্রবেশ করলো। তবুও সে কোনো নড়াচড়া করল না, চোখও খুলল না। শুধু ধীরে ধীরে তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। অজয় আবার বলল, এদিকে তাকা বউ। অজয়ের মুখে বউ ডাক শুনে সেতুর হার্টবিট এতখানি দ্রুত হয়ে গেল যে সেতুর মনে হতে লাগলো এটা বুঝি এক্ষুনি বেরিয়ে হাতে চলে আসবে। লজ্জা পাচ্ছ? বেশ বেশ, লজ্জা পেলে তোমায় কেমন লাগে দেখতে ইচ্ছা করছে। সেতুর ঠোঁটের কোণে লাজুক হাসি। অজয়ও হাসল মিটিমিটি। সেটা অবশ্য সেতুর নজরে পড়ল না। এই আবেগঘন মুহূর্তে হঠাৎ কারো ভারী গরুগম্ভীর আওয়াজ ভেসে এলো দুজনের কানে। এটা প্রেম প্রীতি করার জায়গা না, এসব অন্য কোথাও গিয়ে করবে, এই বাড়িতে এসব চলবে না। কথাটা বললেন রাহেলা বেগম। অজয়ের সেতু সেদিকে চাইল। ছাদের অল্প আলোয় রাহেলা বেগমের গম্ভীর মুখখানা নজরে পড়ল দুজনেরই। সেতু সুযোগ পেয়ে দৌড়ে চলে গেল নিচে। অজয় গেল না। সে রাহেলা বেগমের মুখের উপর বলে উঠল, দাদিমা যেখানে আমায় এই অনুমতি দিয়ে রেখেছে, সেখানে আপনার কথা আমি কেন শুনব? আর আমি অন্য কোনো মেয়ের সাথে কিছু করছি না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এই মেয়েটার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। না ভুলিনি, তাই বলে তোমরা সবার সামনে এমন বেহায়াপনা করবে? বেহায়াপনা? ঠিক কোনটাকে আপনি বেহায়াপনা বলছেন বলুন তো? ও আমার হবু বউ, এঙ্গেজমেন্ট হয়ে গেছে ওর সাথে আমার। হ্যাঁ তো, বিয়ে তো হয়নি এখনো, আর তুমি আমার মুখের উপর কথা বলছো? তোমার বাবা মা কি তোমায় এসব শিখিয়েছে? অজয় মুচকি এসে বলল, আমার বাবা মামাকে যথেষ্ট শিক্ষা দিয়েছেন, নয়তো যতটুকু রেসপেক্ট আপনি পাচ্ছেন তার থেকে ততটুকু পেতেন না। আজ সে তো আর অজয়ের বিয়ে, ঘরোয়া আয়োজন করবে বলেও বেশ বড়সড় আয়োজনই হয়েছে। আয়োজন করেছেন অজয়ের মা পারভিন বেগম। একমাত্র ছেলে বিয়ে বলে কথা, তিনি কোনো ত্রুটি রাখতে চাননি। অজয় বরবেশে বসে আছে, তার পাশে রুদ্র, তাকে আজ বেশ হাসি খুশি দেখাচ্ছে। অজয়ের মনে ভয় হচ্ছে, না সেতুকে হারিয়ে ফেলা নয়, বন্ধুকে হারিয়ে ফেলার ভয়। যদি রুদ্র কোনো ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, একটু বেশি খুশি লাগছে তাকে, এটাই অজয়ের ভয়ের কারণ। অজয় ডাকল রুদ্রকে। রুদ্র এসে বসল তার কাছে। কি ব্যাপার বরমহাশয়, হঠাৎ আমাকে তলব করলেন কেন? তোর ব্যাপারটা কি বলতো? এমন লুকিয়ে লুকিয়ে থাকছিস কেন আমার থেকে? লুকিয়ে থাকছি আমি? কি বলছিস এসব? ঠিকই তো বলছি, সেই কখন থেকে আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিস, কিন্তু আমার ধারের পাশেও আসছিস না। আরে বাবা, বিয়ে বাড়িতে কি কম কাজ থাকে? কাজে ব্যস্ত আছি আমি, আমার দায়িত্ব কি কম নাকি? হ্যাঁ, সব কাজ তো তোকে দিয়ে দিয়েছে তাই না? রাগ করছিস কেন? আচ্ছা বল, কি বলবি? আমি শুনছি তোর কথা। তোর মতিগতি কি বলতো? আমি কিন্তু বুঝতে পারছি না তোকেই ঠিক করে। তুই আমাকে বুঝতে চাইছিস বা কেন? একটু পর তোর বিয়ে, তুই সেটাকে ফোকাস কর। রুদ্র, কি হয়েছে তোর? তুই কি কিছু লুকাচ্ছিস আমার থেকে? না তো, তোর এমনটা কেন মনে হলো? মনে হলো তার কারণ তুই আমার বন্ধু, আর আমি আমার বন্ধুকে হারাতে চাই না, কোনো কিছুর বিনিময়ে না। আরে বোকা, তুই আমাকে হারাতে যাবি কেন শুধু শুধু? কি বলছিস এসব? ঠিকই বলছি, বন্ধুর পছন্দের মেয়েকে বিয়ে করেছি, বন্ধুত্ব হারানোর ভয় তো থাকবেই। তুই এতক্ষণ তবে এটা নিয়ে কথা বলছিলি? হো হো করে হেসে উঠল রুদ্র।
অজয় অবাক হয়ে বলল, হ্যাঁ কেন? এটা কি ভয় পাওয়ার মতো নয়? একদমই না। ভয় পেতে কেন যাবি শুধু শুধু? চিন্তা করিস না, আমি তোর বউকে নিয়ে পালাবো না। মার খাবি তুই? আরে মজা করছি। এখন কি মজা করতে পারবো না তোর সাথে? ওসব ছাড়। একটা কথা জিজ্ঞেস করার ছিল তোকে। কি কথা বল। আমার মনে হয় তৃপ্তি তোকে পছন্দ করে। অবাক হয়ে তাকালো রুদ্র। কি বলছিস এসব? ঠিকই বলছি। তোর এমনটা কেন মনে হলো? আমি নিজের কানে শুনেছি, সে তোকে বলছিল তৃপ্তি ও তোকে ভালোবাসে। কে বলছিস এসব আবোল তাবোল? তোর আমার মুখ দেখে মনে হচ্ছে আমি আবোল তাবোল বকার মতো মোডে আছি। রুদ্র সিরিয়াস হলো। অজয় কি সত্যি বলছে? প্রশ্ন করলো তাকে। তুই ঠিক শুনেছিস? হ্যাঁ, ঠিক করে শুনেই তোকে বলছি। আচ্ছা তুই বস, আমি আসছি। বলে উঠে পড়ল রুদ্র। তার চোখ খুঁজছে কাউকে। খুঁজতে খুঁজতে ধাক্কা খেলো কারো সাথে। সরি সরি, আমি আসলে খেয়া। তৃপ্তি। তৃপ্তিও পড়ে যেতে যেতে সামনে নিল তাকে। একটা সাদা লেহেঙ্গা পরেছে সে আজকে। কি স্নিগ্ধ লাগছে তাকে দেখতে। রুদ্র ভাইয়া, তুমি এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? ধাক্কা দিয়ে তো ফেলেই দিচ্ছিলে। আমি কোথায় যাচ্ছিলাম সেটা ইম্পর্টেন্ট নয়, তুই এমন ছুটে ছুটে কোথায় যাচ্ছিস সেটা বল। আরে আমি তো, মা ডাকছিল এদিক থেকে তাই যাচ্ছিলাম। মিথ্যে বলল তৃপ্তি। সে তো ছুটছিল রুদ্রের খোঁজে, তাকে দেখবে বলে। রুদ্র ভ্রুকুচকে বলল, সত্যি কাকিমা ডাকছিল? নাকি 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 বিয়ে বাড়িতে ছেলে দেখে বেড়াচ্ছিস? ই, আমার খেদে কাজ নিয়ে আমি ছেলে দেখে বেড়াবো? ওসব কাজেই তৃপ্তি করে না। সে আমার ভালো করেই জানা আছে। আমি কি চিনি না তোকে? সত্যি চেনো আমায়? জানো আমাকে? কেন জানবো না? ছোট থেকে দেখছি তোকে, তবুও তো চিনলি না, বুঝলি না আমার মন। মানে, কে বলতে চাইছিস পরিষ্কার করে বল। কিছু না। তৃপ্তি যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে তার হাত চেপে ধরল রুদ্র। কোথায় পালাচ্ছিস? পালাচ্ছি মানে? পালাবো কেন? আমার থেকে পালিয়ে যেতেও পারবি না তুই। কেন? আমি যদি যেতে চাই কে আটকাবে আমায়? আমি। বুকের ভেতরটা ধক করে উঠল তৃপ্তির। মানে, কি বলতে চাইছো তুমি? কে বলতে চাইছি বুঝতে পারছিস না? না, আমি বুঝিয়ে দিচ্ছি, চল আমার সাথে। তৃপ্তি অবাক হয়ে শুধায়, কোথায়? প্রশ্ন করিস না। রুদ্র তৃপ্তিকে নিয়ে বেরিয়ে গেল। নিজের বাইকে বসিয়ে স্টার্ট দিল বাইক। কোথায় যাচ্ছে তৃপ্তি জানে না, শুধু জানে তার ভরসার মানুষটা তার হাত ধরে রেখেছে। যেখানেই নিয়ে যাক না কেন, সে চোখ বন্ধ করে তার সাথে যাবে। ওদিকে বিয়ের আসরে কাজী সাহেব হুকুম দিলেন মেয়েকে নিয়ে আসার জন্য। আনোয়ারা বেগম নিজের নাতনিকে আনতে গেলেন। সে তো সেজেগুজে বসে আছে বিছানায়। আনোয়ারা বেগম গিয়ে তার পাশে বসলেন। নাতনির মুখে হাত বুলিয়ে চুমু খেলেন কপালে। বা, আমার নাতনিটারে আজ কি সুন্দর লাগতাছে। একদম তোর মায়ের মতোই হইছস। সে তো মুচকি হাসে। তার বড় মামি, ছোট মামি সবাই সেখানে আছে। রাহেলা বেগমের কেন জানি আজ মনটা বড্ড কেমন করছে। আনোয়ারা বেগম যখন সেতুকে নিয়ে বেরিয়ে আসতে যাবেন, ঠিক রাহেলা বেগমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সেতু। আনোয়ারা বেগমকে ইশারায় অপেক্ষা করতে বলল। রাহেলা বেগমের দিকে চেয়ে বলল, এতগুলো দিনেও তোমার মন আমি জয় করতে পারিনি ছোট মামি। তবে এত বছরে যে কষ্টটা তুমি আমায় দিয়েছ, তোমার একটা ভুল আমার সব কষ্ট লাঘব করে দিয়েছে। তাই তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। একটা কথাই তোমায় বলি, তৃপ্তি আপুর উপর নিজের পছন্দকে চাপিয়ে দিও না। আপুর পছন্দের একজন আছে, পারলে তার সাথে তার বিয়ে দিয়ে দিও। আপু খুব খুশি থাকবে। আপু আমার বড্ড আপন, সারাটা জীবন আগলে রেখেছে আমায়। আমি কোনোদিন চাই না আপু খারাপ থাকুক। রাহেলা বেগম অবাক হয়ে বললেন, পছন্দের মানুষ আছে মানে? কে সে? রুদ্র ভাইয়া। আর আমার মনে হয় ভাইয়াও আপুকে পছন্দ করে। পারলে ওদের চার হাত এক করে দিও। বলেই আনোয়ারা বেগমের হাত ধরে বেরিয়ে গেল সেতু। রাহেলা বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন সেখানে। সেতুকে নিয়ে অজয়ের পাশে বসানো হলো। অজয় সেতুকে দেখে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। ইশারায় বোঝালো তাকে আজ বেশ সুন্দর লাগছে। সেতু মুচকি হাসল। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। অতপর দুজনের জন্ম জন্মান্তরের বন্ধন বাঁধা হলো এক সুতোয়। একটা নদীর পাড়ে এসে গাড়ি থামালো রুদ্র। তৃপ্তিকে ইশারা করলো গাড়ি থেকে নামতে। তৃপ্তি নামতেই রুদ্র তার সামনে হাঁটু মেরে বসল। তৃপ্তি অবাক হয়ে রুদ্রের কাণ্ড দেখে গেল শুধু। আমি তো একটা ছন্নছাড়া মানুষ, আমার জীবনটাকে গুছিয়ে দিবি তৃপ্তি? তোর মতো একটা গুছিয়ে রাখা মেয়ের যে বড্ড অভাব আমার, আমার হয়ে যাবি? তৃপ্তির চোখে পানি। সে মাথা দুলিয়ে বলল, আমি তো সেই কবে থেকে যেতে চাই তোমার কাছে, তুমিও তো নাও না। এই যে নিতে এলাম তোকে, চল আমার সাথে। কোথায় জানি না, এ পথের কোনো শেষ নেই। তুই যাবি আমার সাথে?
যাব, যেখানে নিয়ে যাবে যাব। রুদ্র উঠে দাঁড়ালো। তৃপ্তি জড়িয়ে ধরল তার রুদ্র ভাইকে। রুদ্র শক্ত করে আগলে নিল তাকে। তৃপ্তি তার বুকে মাথা রেখে বলে উঠল, তুমি যে সেতুকে ভালোবাসতে, আমায় কখন ভালোবাসলে? এখনো বাসিনি তো। তৃপ্তি মাথা তুলল, অভিমানের সুরে বলল, মানে তাহলে এসব কি ছিল? ভালোবাসতে চাই তোকে। ভালোবাসা কি একদিনে হয়? আমি তোকে ভালোবাসতে চাই তৃপ্তি, দিবি আমায় ভালোবাসতে? আবার জড়িয়ে ধরল রুদ্রকে সে। দূরে কোথাও একটা গান বেজে উঠল, মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দিয়ে আমায়। সমাপ্ত। আসসালামু আলাইকুম। কেমন লাগলো আমার এই ছোট্ট গল্পটা? বলবেন সবাই। ধন্যবাদ।